অ্যাক্সেস মাই ইন্ডিয়া আপনারা প্রত্যেকেই জানেন, তারা প্রতিবারই কিন্তু ওপিনিয়ন পোল করে। এইবার তারা দেখাতে পারলেন না, কার্যত সেটা নিয়ে একাধিক ভিডিও হয়েছে, ইউটিউবে আপনারা সার্চ করলেই দেখতে পাবেন। কেন তারা দেখাতে পারলো না, কেন পশ্চিমবঙ্গ নিয়ে তারা করলো না, এই ধরনের একাধিক ভিডিও কেন তারা করলো না বলুন তো? সত্যি আমরাও তো জানতে চাই কেন তারা করলো না এইবারে। অন্তত সবাই যেখানে এক্সিট পোল দেখালো, সেখানে কেন অ্যাক্সেস মাই ইন্ডিয়া দেখালো না? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, কেন দেখালো না, কি হলো? মানে এই যে এক্সিট পোল নিয়ে এত কথা হচ্ছে, কেন দেখালো? না, সেটা কিন্তু মানে ভারতবর্ষের সেফোলজির ইতিহাসে বিরলতম মানে কারণ উনি বলছেন। এক্সেস মাই ইন্ডিয়ার যিনি কর্ণধার প্রদীপ গুপ্তা, মানুষটা অনেস্ট, সৎ মানুষ। এবং দেখো, কখনো কখনো উনি মিলাতে পারেননি, 2024 লোকসভা নির্বাচনে মেলাতে পারেননি, কিন্তু উনি ওনার অ্যাকুরেসি রেট কিন্তু খুব হাই। মানে ধরো, সবাই যখন ঝাড়খণ্ডে বিজেপি জিতবে বলছেন, তখন উনি এইবার বলেছিলেন যে না, মানে ওখানে কিন্তু কংগ্রেসই সরকার তৈরি করবে, মানে কংগ্রেস জোট, ইন্ডিয়া জোটই সরকার তৈরি করবে, হেমন্ত সোরেনই মুখ্যমন্ত্রী হবেন। আবার হরিয়ানাতে লোকসভা নির্বাচনের পর সবাই যখন বললো কংগ্রেস জয়ী হবে, তখন কিন্তু উনি একমাত্র বিপরীতে দাঁড়িয়ে বলেছেন বিজেপি সরকার তৈরি করবে। তো এইরকম একটা মানুষ, তিনি কেরালার এক্সিট পোল দেখালেন, তামিলনাড়ুর এক্সিট পোল দেখালেন, তিনি আসামের এক্সিট পোল দেখালেন, কিন্তু পশ্চিমবাংলার এক্সিট পোল দেখালেন না। এটা কিন্তু সারা ভারতবর্ষের এখন সবচেয়ে বড় নিউজ। যে কোনো সংবাদ মাধ্যম খুলবে যে প্রদীপ গুপ্তার অ্যাক্সেস মাই ইন্ডিয়া এক্সিট পোল দেখাতে পারলো না কেন। মানে অনেকটা তুমি যদি দেখো তাহলে কারণ বললেন উনি। না, তুমি অনেকটা যদি দেখো তাহলে বাহুবলী ট্যুর একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, সেটা হলো কাটাপ্পাকে কাটাপ্পাকে মারা হলো কেন, এরকম একটা কোনো একটা বিজ্ঞাপন, ওরকম টাইপ একটা বিজ্ঞাপন প্রায় সারা দেশ জুড়ে চলছে যে অ্যাক্সেস মাই পোল কেন দেখাতে পারলো না। তিনটে কারণ উনি নিজে বলেছেন। উনি বলেছেন যে পশ্চিমবাংলায় আমার ক্ষেত্র সমীক্ষকরা, মানে ফিল্ড স্টাডি যারা করে, তাদেরকে আমরা ইংরেজিতে ইনোমেটার বলি, ক্ষেত্র সমীক্ষক বলি, তারা যখন পশ্চিমবাংলাতে কাজ করছিল, এতটাই ভয় ভীতি সন্ত্রস্ত পরিবেশ যে ওদের মধ্যে 4 জনকে জেল খাটানো হয়েছে, 21 দিন জেল কেটেছে। এবং কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তাদেরকে জেল মুক্ত করা হয়েছে। এমন শাসক দলের চাপের কথা উনি সরাসরি বলেননি, কিন্তু ওনার আকাঙ্ক্ষার ইঙ্গিতে এইটাই বলেছেন। দ্বিতীয়, উনি যেটা বলবার চেষ্টা করেছেন যে যারা আমার সমীক্ষক, মানে মাঠে ময়দানে গিয়ে তথ্য সংগ্রহ করছে, তারা দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ ভীত, সন্ত্রস্ত, এতটাই ফিয়ার ফ্যাক্টর কাজ করছে যে আমরা যদি 100 জনকে মানে প্রশ্ন করি, 80 জনই উত্তর দিচ্ছে না। ফলে মানে ওরা মানে প্রদীপ গুপ্তা বলছেন যে মাত্র 20 জনকে নিয়ে কোনো প্রজেকশন ঠিক মতন হতে পারে না। অর্থাৎ যেখানে ফিয়ার ফ্যাক্টর, ভয় ভীতি সন্ত্রস্ত মানুষ, ফলে সেই ভয় ভীতি সন্ত্রাসের জায়গায় যদি মানুষ উত্তর যেখানে দিতে চাইছে না, রিফিউজ করছে যে না আমরা দিতে পারবো না, সরি, সেইখানে আমি কি করে একটা রাইট প্রজেকশন করব, মানে অর্থাৎ মানুষের মতামতটা আমি কি করে তুলে ধরবো। ফলে এই ওনার এই যে অবস্থান, এটা দুটো তিনটে জিনিসকে ইঙ্গিত করে। পশ্চিমবাংলায় যে একটা ভয় ভীতি সন্ত্রস্তের পরিবেশ আছে, সেটা পরিষ্কার করে জাস্টিফাই করে যে ভারতবর্ষের অন্য প্রান্তে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার মতন সংস্থা, নামী সংস্থা, তারা যদি এক্সিট পোল, ওপিনিয়ন পোল করতে পারলেও এই পশ্চিমবাংলার মাটিতে করাটা কঠিন। এবার অ্যাক্সেস মাই ইন্ডিয়ার তথ্যটা না আসার ফলে যেটা হয়েছে, আমরাও কিন্তু কনফিউজড হচ্ছি যে অ্যাক্সেস মাই ইন্ডিয়া এতটা মানে সততার সাথে কাজটা করে, যে কাজটা মানে যে তথ্যটা না আসলে যে ওপিনিয়ন পোলগুলো যেগুলো হলো, তার অ্যাকুরেসি রেট নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে সত্যি এক্সিট পোল আদতেও মিলবে। বা অতীতে কিন্তু একাধিকবার মেলেনি। কেন মেলেনি? তার কারণ হলো মানুষ ক্যামেরার সামনে বলতে ভয় পায়। ফলে বেশিরভাগ মানুষ যখন অস্বীকার করে উত্তর দিতে, সামান্য কিছু উত্তরের
মধ্য দিয়ে তুমি যখন দেখাচ্ছ যে এই দল এত আসন পাবে, এত শতাংশ ভোট পাবে, সেটা সঠিক হয় না। ফলে অ্যাক্সিস বাই ইন্ডিয়ার ঘটনা, মানে তাদের এক্সিট পোল না দেখানো এবং কেন না দেখানো তার ব্যাখ্যা প্রদীপ গুপ্তার, এটা কিন্তু সারা ভারতবর্ষের রাজনৈতিক মহলকে বিস্মিত করেছেন। কেউ কেউ বলবার চেষ্টা করেছেন উনি কি ভয় পেয়ে গেছেন, তাহলে কি বিজেপি ক্ষমতায় আসছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভয় পাচ্ছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে জিতছে তাই মোদি, মানে দিল্লিতে উনি যেহেতু থাকেন, মোদি সরকারের রোষানলে পড়তে পারেন সেই ভয়ে। প্রদীপ গুপ্তা কিন্তু ভয় পাওয়ার লোক নয়, আমি যতটুকু জানি। উনি তোমার মনে থাকতে পারে 2024 সালের ফলাফল মেলাতে পারেননি জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি কেঁদে দিয়েছিলেন সেই নিয়ে, আবার সেখান থেকে ইউটার্ন নিয়ে কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠা করেছেন তার অ্যাকুরেসি রেট কতটা হাই। দেখো, সামগ্রিকভাবে যদি তুমি লক্ষ্য করো তাহলে পশ্চিমবাংলায় যে এক্সিট পোলগুলো, যে কোম্পানিগুলো দেখিয়েছে, তাদের মধ্যে কেউ টেলিফোনিক মানে টেলিফোনে যোগাযোগ করে মানুষের মতামত নিয়ে বলেছে, কেউ এআই এর ব্যবহার করেছেন, কেউ পুরনো তথ্যগুলোকে নেড়ে ঘেটে করেছেন। আবার দু তিনটে সংস্থা অবশ্যই প্রপার স্যাম্পলিং করে, সার্ভে করে তারা কিন্তু এই কাজটা করেছেন। তোমার দর্শকদের জন্য বলতে চাই যে কেন এবার এক্সিট পোল নিয়ে যারা এক্সিট পোল করছেন তারাই বিভ্রান্ত। তার তিনটে কারণ আছে। প্রথম যে কারণটা, সেই কারণটা হলো এই যে এবার ভোটার তালিকা একেবারে শেষ লগ্নে পাওয়া গেছে, ভোটের 3 দিন আগে। সাধারণত ভোটার তালিকা, সেই ভোটার তালিকাকে থেকে আমরা যে নমুনা, সেগুলো মানে স্যাম্পলটা মানে বাছি, ভোটার তালিকাই তোমার হাতে ছিল না। ফলে ভোটার তালিকা না থাকলে তুমি প্রপার স্যাম্পলিং করতে পারোনি, স্যাম্পলিং না করতে পারলে তুমি সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে পারোনি, তুমি সঠিক তথ্য সংগ্রহ না করতে পারলে কিভাবে দেখাবে। দ্বিতীয় যেটা, এসআইআর এর তুমি জানো শেষ লগ্নে 27 লক্ষ নাম বাদ গেছে। এসআইআর এর এই 27 লক্ষ নাম বাদ যাওয়া, তার আগে 63 লক্ষ যে মৃত স্থানান্তরিত ভোটার, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোটার তালিকাকে ক্লিনিং করা হয়েছে। এই এসআইআর এর ইম্প্যাক্ট 294টা বিধানসভা কেন্দ্রের কিভাবে পড়লো তার অ্যাসেসমেন্ট করা কিন্তু একটা কঠিন এবং দুরূহ কাজ ছিল। তৃতীয় যেটা, সেটা হলো যে এই প্রথম 93% মানুষ ভোট দিয়েছেন। 93% মানুষের মধ্যে এমন বহু মানুষ এবার ভোট দিয়েছেন যারা উচ্চবিত্তের এবং উচ্চ মধ্যবিত্তের, এই বাইরে থেকে এসছেন। এবং এটা আমি পরে বলছি, তার উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের যে বিরাট সংখ্যক অংশগ্রহণ। দেখো, গরিব মানুষ ভোটের লাইনে দাঁড়াতে হয়, কারণ শাসক দলের থেকে সুযোগ সুবিধে নেয়, গরিব লোককে কিন্তু দেখাতে হয় যে আমি ভোট দিচ্ছি। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকটাও তৃণমূলের পক্ষে যায়, কিন্তু মধ্যবিত্ত উচ্চবিত্ত ভোটাররা যখন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন, তার প্রভাব কি পড়বে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং একই সাথে বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক এসেছিল। এই বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক আসা, তারা কোন দলের, তারা কিভাবে রিয়াক্ট করলেন, এই সমস্ত কিছু পরিযায়ী শ্রমিক কিন্তু মানে 1 লাখ 2 লাখ না, মানে মানে কার্যত বলা যায় যে 35-40 লাখ পরিযায়ী শ্রমিক এইবার নির্বাচনে বিভিন্ন রাজ্যে যারা কাজ করেন তারা এসেছেন। মানে দিল্লিতে কোনো পরিযায়ী শ্রমিক নেই, সেখানে কাজে বাড়িতে যে পরিচায়িকারা কাজ করেন সব বাঙালিরা কাজ করেন। সেই বাঙালি সবাই ঝেঁটিয়ে চলে এসছেন। কাজের লোকের অভাব, গৃহ কাজের লোকের অভাব, সেখানে মানুষ রীতিমতন দুরবস্থা। ফলে এই পরিযায়ী শ্রমিকরা তারা কিভাবে রিয়াক্ট করছেন সেই সম্পর্কেও কিন্তু আমাদের কোনো ধারণা নেই। এবং সব সময় দেখো, মানুষ তো একটা মানে বহু সংখ্যক মানুষ ভোট দিতে পারেনি অতীতে, এমনকি এবারও এত অ্যারেঞ্জমেন্ট করার পরেও তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে যথেষ্ট পরিমাণে মানুষ এখনো ভোট দিতে পারেনি। তার কারণ হলো অতীতে পঞ্চায়েত পুরসভা নির্বাচন বলো, বিধানসভা নির্বাচন বলো, ভয় ভীতি সন্ত্রাস এমন পর্যায়ে নিয়ে যায় যে মানুষ সেই বাহুবলীদেরকে, চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা এসে ভোট দিবেন, এরকম সিচুয়েশন তাদের নেই। ফলে এই প্রথম একটা অবাধ নির্বাচন হলো। তারপরেও যদিও উপনির্বাচন হয়তো ফলতার মতন জায়গায় করবে, যেখানে টেপ লাগানো হয়েছিল, ডায়মন্ড হারবারে, মগরাহাট পশ্চিম,
কমিশন রিপোর্ট দিয়েছে, সেখানেও 30-35টা মানে বুথে ভোট হতে পারে। তার মানে এত চেষ্টা করার পর 30-35টা বুথে কিন্তু ভোট লুট আটকাতে পারেনি, ভয় ভীতি সন্তুষ্ট করে কিন্তু সেখানে সেলুটেপ লাগানো হয়েছে ইভিএম এ, ভোট ঠিক মতন হয়নি, তার জন্য আবার রিপোলের ব্যবস্থা করা হচ্ছে। ফলে সব মিলে আমি তোমাকে যেটা বলতে চাইছি, যে এই যে যে লোকগুলো বছরকে বছর ভোট দেয়নি, তারা যখন ভোটের লাইনে দাঁড়িয়েছে, তার ইম্প্যাক্ট কি পড়বে। এবং মানে দেখো, অর্গানাইজেশন যেমন তৃণমূলের একটা শক্তিশালী জায়গা, মুসলিম ভোট ব্যাংক আবার আরেকটা শক্তিশালী জায়গা, সেখানে আবার মালদা মুর্শিদাবাদে মুসলিম ভোট ব্যাংকের স্প্লিট দেখতে পাচ্ছি। সেইটা, এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আইএসএফ মুসলিম ভোট ব্যাংক স্প্লিট করছে, এটা আরেকটা জায়গা। এবং বিজেপির যেমন সংগঠন নেই, এই প্রথম বিজেপির মানে আরএসএস বাংলাদেশের ঘটনার পর জাতীয় সংহতির প্রশ্নে আরএসএস আর তৃণমূলের সাথে কম্প্রোমাইজ করে কোনো মতেই রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেসকে। ফলে 2 মাসের মধ্যে পুরো প্রশাসনিক ব্যবস্থা পোলনালচে চেঞ্জ করা, আরএসএস এর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা, বহু জায়গায়, যেমন তরুণজ্যোতি তেওয়ারি, তার রাজারহাট গোপালপুরের মতন কনস্টিটুয়েন্সিতে বিজেপির কোনো সংগঠন ছিল না, কিন্তু বিজেপির আরএসএস এর লোকজন এসে বাড়ি বাড়ি প্রচার করেছে, তার একটা ইম্প্যাক্ট। মানে আরএসএস 2021-এর আরএসএস আর 2026-এর আরএসএস এক নয়, এবার আরএসএস মানে অল আউট খেলেছে, ফলে মোদি অল আউট নিজেকে বাজি রেখেছে। একটা জিনিস জিজ্ঞাসা করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 4 ঘন্টায় স্ট্রং রুম পাহারা দেয়া, মানে এই চিত্র তো আগে কোনোদিন হয়তো আপনিও দেখেননি। সেটা তো বটেই, মানে এটা তোমাকে আমি বলছি, এটা স্ট্র্যাটেজির জায়গা থেকে করেছেন, কর্মী সমর্থকদের এনগেজ রাখা। দেখো, মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় খেলোয়াড়, তিনি জানেন যে এই মুহূর্তে একটা বড় ধরনের এক্সিট পোল এসে গেছে, যারা ক্ষমতা পরিবর্তনের দেখাচ্ছে, ফলে এতে কর্মীরা ডিমোরালাইজড হতে পারে। এইরকম অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীরা যাতে হতাশাগ্রস্ত না হন, এই কারণে কিন্তু তিনি, তার কাছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তিনি যখন মানে স্ট্রং রুমে চলে যাচ্ছেন, এবং তার সাথে সাথে অন্য নেতাদেরকে পাঠাচ্ছেন, সেখানে জেলায় জেলায় কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন যে ভাই, আমরা হারিনি, এখনো কিন্তু তোমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এটা একটা কারণ যদি হয়। আরেকটা কারণ, যে তলে তলে এই খবরটা ছড়িয়ে যাচ্ছিল, অনেক বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু তৃণমূলের সাথে যোগাযোগ করছিল, অর্থাৎ তৃণমূল শিবির ত্যাগ করতে পারে, ফুল এই ফুল থেকে ও ফুলে যাওয়ার সম্ভাবনা এর মধ্যে হয়ে যেতে পারে, তাহলে সেটাও আটকানোর একটা ব্যাপার ছিল। কুণাল ঘোষদেরকে বসিয়ে দেয়া স্ট্রং রুমের বাইরে, আমি তোমায় বলছি, কর্মী সমর্থকদের যেমন উদ্দীপিত রাখা, এনগেজ রাখা, তারা যাতে হতাশাগ্রস্ত না হন। আর উল্টো দিকে কর্মী সমর্থকদের একটা অংশ তলে তলে যাতে বিজেপিতে জয়েন না করে, কারণ আমাদের রাজ্য একটা অদ্ভুত রাজ্য, যে না হাত বদল হবে, তুমি দেখবে রোজিনা প্রতিদিনই আমার কাছে আসবে যে স্যার আজকে তো অমুক জয়েন করলো, মানে পরিবর্তন একটা হাওয়া গন্ধ পাচ্ছে, তাতে স্থানীয় স্তরে তৃণমূল কর্মীরা যাতে বসে না যায় এবং তারা যাতে ফুল পরিবর্তন না করে, সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম রাস্তায় এসে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই পলিসিতেই তিনি চলেছে।